হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে খুব শীঘ্রই আমরা স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি এবং ডির জিকে ক্লাস শুরু করব। কেননা 16 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। নোটিফিকেশান এখনও বেরোয়নি, খুব শীঘ্রই বেরিয়ে যাবে। আমরা যা খবর পাচ্ছি যে 16 তারিখ ফর্ম ফিল আপই হবে। তো দেখা যাক 16 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয় কি না। তো মোট তো ফর্ম ফিল আপ তো শুরু হবেই এই মাসেই, এটা একদম কনফার্ম। তো সেই মতো আমরা ক্লাস শুরু করে দিয়েছি আজ থেকে। টাইমিংসটা মনে রাখো, প্রতিদিন মানে প্রত্যেক সপ্তাহে তোমাদেরকে 3টে করে ক্লাস দেওয়া হবে গ্রুপ সি এবং ডি। তোমরা জানো আমাদের এমটিএস এর ক্লাস চলছে, এখন এমটিএস এর আমরা টপিক ওয়াইজ ক্লাস করাচ্ছি। ওটা কিন্তু রেগুলার কন্টিনিউয়াস, যেমন 6টা 30 সন্ধ্যে 6টা 30-এ ক্লাস হয়, ওটা কিন্তু হবে। তো এর পাশাপাশি সপ্তাহের 3টে ডেট, মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার, এই 3টে ডেটে ঠিক 8টা, রাত্রি 8টা 8 PM, ঠিক আছে, তোমাদের জন্য এই গ্রুপ সি এবং ডির জিকে ক্লাস হবে। তো টাইমিংসগুলো মনে রাখো, 6টা 30 প্রত্যেক দিন রেগুলার কিন্তু ক্লাস হবে গ্রুপ সি ডি। আর মানে এটা এমটিএস, 6টা 30-এ এমটিএসের ক্লাস রেগুলার, ওটা যেমন চলছে তেমন চলবে। আর মঙ্গল, বৃহস্পতি, শনি, এই 3টে ডেট রাত্রি 8টায় তোমাদের জন্য গ্রুপ সি এবং ডির ক্লাস হবে, ঠিক আছে। তো এই সকল ক্লাসগুলো তোমরা যদি পেতে চাও পরবর্তীতে, তাহলে অবশ্যই আজকের ক্লাসটা দেখো। দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই ক্লাসটাকে লাইক করবে। তার পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। টেলিগ্রামে যুক্ত হয়ে গেলে এখানে তোমরা কিন্তু সমস্ত কিছু আপডেট, এক্সাম রিলেটেড বলো, নতুন নতুন জব রিলেটেড আপডেট বলো, সমস্ত কিছু আপডেট পেয়ে যাবে আমাদের টেলিগ্রামে। তো অবশ্যই বলবো, তোমরা যারা এখনও টেলিগ্রামে যারা জয়েন করোনি, লিঙ্ক থেকে গিয়ে বা টেলিগ্রামে গিয়ে সার্চ করে আমাদের টেলিগ্রামে জয়েন করে যাও। তো চলো শুরু করি আজকে ক্লাসের ফার্স্ট কোশ্চেন কী রয়েছে দেখো। আলমগীর নামে কে পরিচিত ছিলেন? আলমগীর নামে কে পরিচিত ছিলেন? সঠিক অ্যান্সার কী হবে না, সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি, ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব ছিলেন আলমগীর নামে পরিচিত ছিলেন। ঔরঙ্গজেব ছিলেন মুঘল সাম্রাজ্যের ষষ্ঠ সম্রাট। ঔরঙ্গজেব ছিলেন কে? মুঘল সাম্রাজ্যের ষষ্ঠ সম্রাট। তিনি নিজের নাম আলমগীর অর্থাৎ বিশ্বজয়ী নিতেন আর কি, নাম নেন আলমগীর, যার অর্থ হচ্ছে বিশ্বজয়ী। তিনি সঙ্গীত এবং শিল্পকলাকে নিরুৎসাহিত করেন। তানসেনের মতো যে শিল্পীরা ছিল তার আমলে কিন্তু তারা অবহেলিত হয়েছে। তার শাসনকাল ছিল মুঘল সাম্রাজ্যের সর্বাধিক দীর্ঘ, অর্থাৎ 49 বছর তার শাসনকাল ছিল। মৃত্যু হয় 1707 সালে, যার পরে মুঘল সাম্রাজ্যের কিন্তু পতনটা শুরু হয়। এরপরে চলে যাও 2 নম্বর কোশ্চেন। স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার? স্বরাজ আমার জন্মগত অধিকার, এই উক্তিটি কার? সঠিক অ্যান্সার অপশান নাম্বার সি, বাল গঙ্গাধর তিলক হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। এখান থেকে দেখে নাও, বাল গঙ্গাধর তিলক ছিলেন ভারতের অন্যতম জাতীয়তাবাদী নেতা। তাকে লোকমান্য তিলকও বলা হয়, লোকমান্য তিলক। তিনি একজন চরমপন্থী দলের নেতা ছিলেন, চরমপন্থী নেতা। এদেরও কোশ্চেন আসছে কিন্তু। চরমপন্থী দুটো ভাগ হয়েছিল 1907 সালে সুরাট অধিবেশনে। কংগ্রেস নরমপন্থী এবং চরমপন্থী এই দুটি দলে ভাগ করে। তার বিখ্যাত উক্তি ছিল, স্বরাজ ইজ মাই ব্রাইট রাইট অ্যান্ড শ্যাল হ্যাভ ইট। তিনি কেসরি, যেটা মারাঠি ভাষা, এবং দ্য মারাঠা, ইংরেজি ভাষায় পত্রিকা সম্পাদনা করেন। আর এই যে চরমপন্থীর মধ্যে কারা রয়েছে? লাল পাল, এইভাবে তো মনে রাখা যায় খুব সহজে। লাল বলতে লালা লাজপত রায়, পাল বলতে বাল গঙ্গাধর তিলক, আর হচ্ছে পাল বলতে বিপিনচন্দ্র পাল। এই 3জন ত্রয়ী যারা কিন্তু চরমপন্থীর নেতা। তারপরে দেখো 3 নম্বর কোশ্চেন, দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ, এর লেখক কি? দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, এর লেখক হচ্ছেন মহাত্মা গান্ধী। অপশান নাম্বার সি সঠিক অ্যান্সার, মহাত্মা গান্ধী।
গান্ধীর আত্মজীবনীমূলক গ্রন্থ এটা, মূল গুজরাটি ভাষায় লেখা, পরবর্তীতে ইংরেজিতে অনুবাদ হয়েছে এটা, কিন্তু গুজরাটি ভাষায় লেখা হয়েছিল। প্রকাশকাল হচ্ছে 1927। এতে গান্ধীর শৈশব, লন্ডন আইন শিক্ষা বা দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞতা, সত্যাগ্রহ, অহিংসা নীতি সম্পর্কে আলোচনা রয়েছে এখানে। তারপরে দেখো 4 নম্বর কোশ্চেন, আনন্দমঠ। আনন্দমঠের লেখক কি? আনন্দমঠের লেখক কি? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আনন্দমঠ লেখক হচ্ছেন কি? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দেখো এখানে আমরা কিন্তু প্রত্যেকটা কোশ্চেন আনসার শুধু আলোচনা করব না, এর রিলেটেড কিছু তথ্য, তোমাদের এক্সট্রা তথ্য এখানে কিন্তু তোমাদেরকে দিয়ে যাব। আনন্দমঠ প্রকাশক হয়েছিল 1882 সালে। প্রেক্ষাপট নাচের সন্ন্যাসী বিদ্রোহ। 18 শতকে যে বাংলার নদিয়া অঞ্চলের সন্ন্যাসী বিদ্রোহের প্রেক্ষাপটে। এতে অন্তর্ভুক্ত বন্দে মাতরম গান, যা পরবর্তীতে জাতীয় গান হয়। এটা তো জানো সবাই। আনন্দমঠ, বঙ্কিমচন্দ্রের যে আনন্দমঠ, তার মধ্যে কিন্তু এই বন্দে মাতরম গানটি রয়েছে। তারপরে দেখো 5 নম্বর কোশ্চেন, প্রথম মুঘল শাসক কে ছিলেন? প্রথম মুঘল শাসক কে ছিলেন? অপশন নাম্বার ডি, বাবর। বাবর হয়ে যাবে এখানে সঠিক আনসার। এখান থেকে দেখে নাও, বাবর ছিলেন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। মূলত তিনি ছিলেন তিমুর ও চেঙ্গিস খানের বংশধর। 1526 সালের প্রথম পানিপথের যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করেন। তার আত্মজীবনী তুজুকি বাবরি তুর্কি ভাষায় লেখা। বাবরের পর তার পুত্র হুমায়ুন সিংহাসনে বসেন। বাবার হইল আবার জ্বর সারিল ওষুধে, এর মাধ্যমেই কিন্তু আমরা এই কে কার পরে সিংহাসনে বসেছিল বা কে কার পুত্র, কে কার বাবা, তো এগুলো আমরা জানতে পারি, তাই কিনা? বাবার হইল, তাহলে বাবার মানে বাবর, হইল মানে হুমায়ুন, তো এইভাবে মনে রাখবে। বাবার পরে তার পুত্র হুমায়ুন, বাবরের পরে তার পুত্র হুমায়ুন সিংহাসনে বসেছিল। তারপরে দেখো 6 নম্বর কোশ্চেন, শশাঙ্ক কোন অঞ্চলের রাজা ছিলেন? শশাঙ্ক কোন অঞ্চলের রাজা ছিলেন? সঠিক অ্যান্সার কি? না হচ্ছে গৌড়। গৌড়ের রাজা ছিলেন শশাঙ্ক। শশাঙ্ক ছিলেন বাংলার প্রথম স্বাধীন রাজা। বাংলার প্রথম স্বাধীন রাজা ছিলেন শশাঙ্ক। রাজধানী ছিল কর্ণসুবর্ণ, বর্তমান মুর্শিদাবাদ জেলা। তিনি সম্রাট হর্ষবর্ধন ও কামরূপের ভাস্কর্য বর্মনের সমসাময়িক। বাংলার ইতিহাসে তিনি বৌদ্ধ বিরোধী শাসক হিসেবে পরিচিত। এরপরে চলে যাও 7 নম্বর, আইহোল। আইহোল প্রশস্তির সঙ্গে কার নাম যুক্ত? আইহোল প্রশস্তির সঙ্গে কার নাম যুক্ত? সঠিক অ্যান্সার অপশন নাম্বার সি, দ্বিতীয় পুলকেশিন। দ্বিতীয় পুলকেশিন হয়ে যাবে সঠিক আনসার। আইহোল শিলালিপি রচনা করেছেন কে? কবি রবিকীর্তি। মনে রাখো ভালো করে। এতে চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশিন এর বিজয়ের বর্ণনা আছে। তিনি সম্রাট হর্ষবর্ধনকেও পরাজিত করেছিলেন। আইহোল বর্তমান কর্ণাটক চালুক্য স্থাপত্যের জন্য বিখ্যাত। তারপরে দেখো 8 নম্বর কোশ্চেন, সিপাহী বিদ্রোহের প্রথম কোথায় সূচিত হয়? সিপাহী বিদ্রোহ এটা প্রথম কোথায় সূচিত হয়েছিল? সিপাহী বিদ্রোহ বারাকপুর। বারাকপুরে প্রথম কিন্তু সূচিত হয়েছিল। 1857 সালে বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয়। বারাকপুরে মঙ্গল পাণ্ডে দ্বারা নেতৃত্বে ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ, নানা সাহেব তাঁতিয়া টোপে, বেগম হজরত মহল ছিলেন। ফল কী হয়েছিল না, বিদ্রোহ দমন হলেও ইংরেজ শাসনের বিরুদ্ধে জাতীয় আন্দোলনের ভিত্তি তৈরি হয়। এরপরে 9 নম্বর কোশ্চেন, ফাহিয়ান। ফাহিয়ান কার রাজত্বকালে ভারতে আসেন? ফাহিয়ান কার রাজত্বকালে ভারতে আসেন? সঠিক অ্যান্সার অপশন নাম্বার ডি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য। দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের রাজত্বকালে ফাহিয়ান কিন্তু ভারতে আসেন। ফাহিয়ান ছিল চীনের বৌদ্ধ ভিক্ষু। ফাহিয়ান ছিলেন চীনের বৌদ্ধ ভিক্ষু। ভ্রমণকাল 399 থেকে 414 খ্রিস্টাব্দ। তিনি বৌদ্ধ ধর্মগ্রন্থ সংগ্রহের জন্য ভারতে এসেছিলেন। নালন্দা বিশ্ববিদ্যালয় সামাজিক রীতি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে তিনি লিখেছেন। তার ভ্রমণ কাহিনী রেকর্ড অফ বুদ্ধিস্ট কিংডমস নামে পরিচিত। তারপরে 10 নম্বর কোশ্চেন, পলাশির যুদ্ধ। পলাশির যুদ্ধে মূল প্রতিদ্বন্দ্বী কারা ছিলেন? পলাশি যুদ্ধের মূল প্রতিদ্বন্দ্বী কারা ছিলেন? না হচ্ছে সিরাজউদ্দৌলা এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। সিরাজউদ্দৌলা এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে হয়েছিল পলাশির যুদ্ধ।
কবে? না 23শে জুন 1757। 1757 সালে 23শে জুন। স্থান ছিল নদিয়ার পলাশী, বর্তমান মুর্শিদাবাদ। ইংরেজদের পক্ষ থেকে নেতৃত্ব দিয়েছিলেন রবার্ট ক্লাইভ। বাংলার নবাব ছিলেন তখন সিরাজউদ্দৌলা। বিশ্বাসঘাতক, মানে এখানে বিশ্বাসঘাতকতা করেছিলেন কে? মির্জাফর, যার নামটা অবশ্যই মনে রাখতে হবে, মির্জাফর, তার সঙ্গে সঙ্গে জগৎ সেন এবং ইয়ার লতিফ প্রমুখ। ফল কি হয়েছিল? না ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার শাসন দখল করে। তো বাংলার লোকে যদি বাংলার গাদ্দারি করে, বিশ্বাসঘাতকতা করে, তো সেখানে তো অবশ্যই হার তো রয়েছে। তো ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেখানে বাংলার শাসন দখল করেছে। এরপরে দেখো 11 নম্বর কোশ্চেন। তার আগে তোমরা যারা ক্লাসটাকে এখনও লাইক করোনি, আমি ক্লাসের শুরুতে বলেছিলাম যদি ক্লাসটা ভালো লাগে তবেই লাইক করবে। তো বলো, এই ধরনের এক্সট্রা ডিটেলস দিই ক্লাসগুলো কি ভালো লাগছে না? তো লাগছে যদি, তাহলে অবশ্যই বলবো ক্লাসটা লাইক করো, তার পাশাপাশি বন্ধুদের মাঝে শেয়ার করো। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস পরবর্তীতে পাওয়ার জন্য। তার পাশাপাশি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে এখানে যুক্ত হয়ে যাও, এখানে তোমরা সমস্ত কিছু এক্সাম রিলেটেড আপডেট এবং ক্লাসের পিডিএফ পেয়ে যাবে। ঠিক আছে, এরপরে দেখো 11 নম্বর কোশ্চেন কি রয়েছে। প্রথম পানিপথের যুদ্ধ কবে সংঘটিত হয়? প্রথম পানিপথের যুদ্ধ কবে সংঘটিত হয়? 1526 সালে। এখান থেকে দেখে নাও প্রতিপক্ষ। প্রথম পানিপথের প্রতিপক্ষ কে ছিল? না বাবর বনাম ইব্রাহিম লোধি। যুদ্ধক্ষেত্র পানিপথ, বর্তমান হরিয়ানা। বাবর প্রথমবার ভারতে বারুদ ও তোপখানা ব্যবহার করেন। ফলাফল কি? না ইব্রাহিম লোধি নিহত হন, দিল্লি সালতানাতের পতন ঘটে, মুঘল সাম্রাজ্যের সূচনা হয়। পরবর্তী পানিপথের যুদ্ধ মোট 3টা। প্রথম পানিপথের যুদ্ধ, দ্বিতীয় পানিপথ আর তৃতীয় পানিপথ। দ্বিতীয় পানিপথের যুদ্ধ যেটা 1556 সালে আকবর আর হেমচন্দ্র অর্থাৎ হেমুর মধ্যে হয়েছিল, যেখানে আকবর জয়লাভ করেছিল। তৃতীয় পানিপথের যুদ্ধ 1761, আহমদ শাহ আবদালি বনাম মারাঠা। আবদালিরা জয় হয়, মারাঠাদের শক্তি দুর্বল হয়। এরপরে চলেছ 12 নম্বর কোশ্চেন। কুরুক্ষেত্র যুদ্ধের প্রধান প্রতিপক্ষ কারা ছিলেন? কুরুক্ষেত্রের যুদ্ধ, সেখানে প্রধান প্রতিপক্ষ কারা ছিলেন? পাণ্ডব এবং কৌরব। যুদ্ধকাল আনুমানিক খ্রিস্টপূর্ব 1000 থেকে 900। যুদ্ধ স্থায়ী হয়েছিল কবে? কতদিন? না 18 দিন। নেতৃত্বে পাণ্ডবদের পক্ষে কৃষ্ণ ছিলেন সারথী, কৌরবদের পক্ষে প্রধান সেনাপতি ভীষ্ম। স্থানের নাম কুরুক্ষেত্র, বর্তমানে যেটা হরিয়ানা। আর হচ্ছে ভারতীয় দর্শন, নীতি ও ধর্মের ক্ষেত্রে এই যুদ্ধ অসাধারণ প্রভাব ফেলেছিল। এরপর দেখো 13 নম্বর কোশ্চেন। মহাবলীপুরমের সপ্তরথ মন্দিরের নির্মাতা কারা ছিলেন? মহাবলীপুরমের সপ্তরথ মন্দির নির্মাতা কারা ছিলেন? পল্লবরা ছিলেন। সপ্তরথ বা পঞ্চরথ আসলে 5টা রথ মন্দির মহাবলীপুরমে অবস্থিত। নির্মাতা হচ্ছে পল্লব রাজা নরসিংহ বর্মন। এগুলো একক শিলা কেটে তৈরি। দ্রাবিড় স্থাপত্যশৈলীর সূচনা এখান থেকেই শুরু হয়। বর্তমানে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটও এটা। প্রতিটি রথের নাম মহাভারতের পাণ্ডবের নামেই নামকরণ করা হয়েছে, যেমন ধর্মরাজ রথ, ভীম রথ, এইরকম নামকরণ করা রয়েছে। এরপরে দেখো 14 নম্বর। আকবরনামার রচয়িতা কে? সঠিক অ্যান্সার অপশন নাম্বার সি, আবুল ফজল। আকবরনামার রচয়িতা হচ্ছে কে? আবুল ফজল। আবুল ফজল ছিলেন আকবরের দরবারের নবরত্নদের মধ্যে একজন। আবুল ফজল। আকবরনামা 3টা খণ্ডে বিভক্ত। প্রথম ও দ্বিতীয় খণ্ড, যেখানে আকবরের রাজনৈতিক এবং সামাজিক ইতিহাস রয়েছে। আর তৃতীয় খণ্ড যেটা আইনি আকবরী নামে পরিচিত। তাহলে এভাবেও কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, আকবরনামার তৃতীয় খণ্ডে আইনি আকবরী সম্পর্কে রয়েছে, যেখানে প্রশাসন, রাজস্ব, সেনাবাহিনী, ধর্মনীতি, সংস্কৃতি ইত্যাদি বিস্তারিত বিবরণ রয়েছে আকবরের। তারপরে 15 নম্বর কোশ্চেন, আজকের ক্লাসের শেষ কোশ্চেন। তরাইনের প্রথম যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? তরাইনের প্রথম যুদ্ধ প্রথম সংঘটিত হয়েছিল 1191 সালে সংঘটিত হয়েছিল। প্রতিপক্ষ ছিল মোহাম্মদ ঘুরি বনাম পৃথ্বীরাজ চৌহান। মোহাম্মদ ঘুরি এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যে হয়েছিল। স্থান হচ্ছে তরাইন, বর্তমান হরিয়ানা।
ফলাফল পৃথ্বীরাজ চৌহান জয়ী হন, ঠিক আছে, প্রথম তরাইনের যুদ্ধে। কিন্তু পরের বছর 1192 দ্বিতীয় তরাইনের যুদ্ধ হয়। তাহলে প্রথম তরাইনের যুদ্ধে 1191, দ্বিতীয় 1192, ঠিক তার পরের বছর, যেখানে ঘড়ি বিজয়ী হয়, পৃথ্বীরাজ বন্দী হন, মানে তার উল্টোটা, ঠিক আছে। দ্বিতীয় তরাইনের যুদ্ধের ফলে উত্তর ভারতের মুসলিম শাসনের সূচনা হয়। তো আশা করি সবার ক্লাসটা ভালো লেগেছে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। তো যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে তো অবশ্যই বলবো ক্লাসটা সবাই লাইক করে ফেলো, বন্ধুদের মাঝে শেয়ার করো। তার পাশাপাশি চ্যানেল নতুন হয়ে থাকলে এই ধরনের যদি ক্লাস পেতে চাও পরবর্তীতে, তা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে বা আমাদের টেলিগ্রাম চ্যানেল, দুটো চ্যানেল রয়েছে, এখানে যুক্ত থাকো। এখানে তোমরা ক্লাসের আপডেট পেয়ে যাবে এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো। যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি এখনও পর্যন্ত, তো বলবো সাবস্ক্রাইব করে ফেলো, কেন আমাদের রেগুলার ক্লাস হয়। রেগুলার আমাদের এমটিএসের ক্লাস চলছে। এমটিএসের এখন টপিক ওয়াইজ ক্লাস করাচ্ছি, যে ক্লাসগুলো তোমাদের এমটিএসের পাশাপাশি সমস্ত এক্সাম, তোমরা যে সকল কম্পিটিটিভ এক্সাম দিতে যাও না কেন, সমস্ত এক্সাম প্রিপারেশান ওই ওই ক্লাসগুলোতে কভার হয়ে যাবে, ঠিক আছে। আলাদাভাবে অন্য কোনো পড়তে হবে না। আর গ্রুপ সিডির জন্য তো আমরা ক্লাস শুরু করে দিয়েছি, ঠিক আছে। তো এটার ক্লাস বলেছি সপ্তাহে 3 দিন ক্লাস চলবে। তো ক্লাসের সমস্ত কিছু আপডেট এবং তোমাদের নতুন নতুন জব রিলেটেড আপডেট, তোমাদের এক্সাম রিলেটেড আপডেট, সমস্ত কিছু যদি পেতে চাও তো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল, এখানে কিন্তু তোমাদেরকে যুক্ত হয়ে থাকতে হবে, ঠিক আছে।